প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছে আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ ভাই। প্রিয় দর্শক, আগামী আপনাদেরকে নিয়ে আসছি জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলা কুসুমবা ইউনিয়ন ধরুন গ্রাম। এখানে এক ভাই, তিনি বাচ্চাগুলো বোর্ডিং করছেন এবং করতেছেন। সেই বাচ্চাগুলো তিনি কীভাবে বোর্ডিং করেন এবং বোর্ডিং করার পদ্ধতিগুলো জানবো তার কাছ থেকে। পাশাপাশি এই বাচ্চা বোর্ডিংকালে যে সমস্যাগুলো হয়ে থাকে বা খামারিরা সমস্যাটা ভোগ করে থাকে এবং সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন সেই হ্যাচারি মালিকের কাছ থেকে জানবেন। প্রিয় দর্শক, আরেকটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, হ্যাচারি মালিকটা তিনি আমাদের যতটুকু পরামর্শ দিতে পারবেন, আমি মনে করি অন্য কেউ এতটুকু ভালো পরামর্শ আপনাকে দিতে পারবেন না। যাদের প্রয়োজন তার সাথে সরাসরি যোগাযোগ করে তার কাছে পরামর্শ দিতে পারবেন, আর যাদের বাচ্চা প্রয়োজন তারা তার কাছে বাচ্চা নিতে পারবেন। প্রিয় দর্শক, এখন আমরা দেখব যে তিনি ফার্মি মুরগির বাচ্চা, একদিনকার বাচ্চা কীভাবে বোর্ডিং করে থাকেন। ভালো আছেন? ভালো আছেন। আপনার নাম কি ভাই? আমার নাম হলো মাওলানা রিফাত হাসান। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি হলো যে পাঁচবিবি উপজেলা কুসুমবা ইউনিয়ন ধুরুলি আমাদের বর্তমান গ্রাম। এখানে আপনি এখানে আমাদের শাহানারা পোল্ট্রি এবং সিক্স যে কোম্পানি আমরা গড়ে তুলছি, দীর্ঘ 10 বছর ধরে কাজ করে যাচ্ছি আপনাদের সহযোগিতায় এবং সারা বাংলাদেশের লোকের ভালোবাসা রাখি। আপনি এখানে কি কি জাতের বাচ্চা উৎপাদিত হয়? আমাদের এখানে বাচ্চা আপনার উৎপাদিত হয় প্রথমত হলো যে আপনার ফার্মি, যেটা মিশরীয় একটা ডিম উৎপাদনের জন্য খুবই ভালো। এবং আমাদের এখানে আছে RIR, আমাদের এখানে সোনালি আছে, সোনালি ক্লাসিক হাইব্রিড আছে, আমাদের এখানে টাইগার আছে, আমাদের এখানে দেশি মুরগি আছে, আমাদের এখানে কাদাকনাথ আছে, আমাদের এখানে পিকিং ডাক আছে, আমাদের এখানে বিকাউ যেটা হাঁস যেটা আছে, তারপর আছে আমাদের খাকি ক্যাম্বেল পাবেন, জিংডিং পাবেন। এগুলো আমরা উৎপাদন করে থাকি, বাচ্চা উৎপাদন করে থাকি। এগুলো সেল করেন কীভাবে? এগুলো সেল করি বলতে কীভাবে বলছে যে আসলে যেটা বলি আমাকে, যেমন আমরা যখন বাচ্চাগুলো উৎপাদন করি, ঠিক আছে, আমাদের এলাকা ভিত্তিকও কিছু যায় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের বিভিন্ন জায়গাতে মানে আমাদের ক্লায়েন্ট আছে এবং ইউটিউব চ্যানেল দেখে বা অনেকে আমাদের সাক্ষাৎকার দেখে বিভিন্ন চ্যানেল দেখে আমাদের সঙ্গে তারা যোগাযোগ করে এবং এই যোগাযোগের মাধ্যমে তারা আমাদের কোম্পানিতে অনেকে আসে, আমাদের সঙ্গে সাক্ষাৎকার করে এবং তারা যখন আমাদের এখানে মালগুলা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে এবং আমাদের কাছে যখন ইনফরমেশনটা পায় এবং শর্ত সাপেক্ষে কোম্পানিতে যখন তারা বুকিং করে, তাদেরকে আমরা নির্দিষ্ট একটা টাইম দিই, যে নিজস্ব পরিবহনে ডোর টু ডোর তাদের বাসায় আমরা মালগুলো পৌঁছে দিয়ে থাকি। আচ্ছা, পৌঁছাতে যায় সেই খরচটা এটা আমাদের কোম্পানির খরচ। এখন একটা লোক যদি আপনাকে 200 বাচ্চা অর্ডার করে, বা এখন আমি তো আসছি সেই পাবনা থেকে, তো আমি পাবনা থেকে যদি কোনো ব্যক্তি অর্ডার করে থাকে, সেক্ষেত্রে কার এই খরচটা বেয়ার করবেন? এই খরচটা সম্পূর্ণ কোম্পানির খরচ। কোম্পানির খরচ। এখন আপনি 200 বাচ্চা কিভাবে পাঠাবেন? দেখা গেল যে আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকে বলি যে ভাই, আপনি যখন 200 বাচ্চা অর্ডার করবেন, আজকে বাচ্চা অর্ডার করলে আমরা কালকে দিতে পারবো না। আমাদের কোম্পানির নিয়ম আছে, আপনি 1 সপ্তাহ আগে বুকিং করবেন, 1 সপ্তাহ পরে আমাদের মাল ডেলিভারি হবে। কারণ প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের যেমন পাবনা, যশোর, খুলনা হয়ে আমাদের গাড়ি যায়, ঠিক আছে। তখন আমরা এই পথে যখন 1 সপ্তাহের ভিতরে আমাদের যেটা ডেলিভারি অর্ডার আসে, ওই 1 সপ্তাহ পরে আমরা ডেলিভারি দিই, স্টেপ বাই স্টেপ ডেলিভারি দিতে আমাদের মালটা ডেলিভারি করে দেয়। মানে আপনাদের নিজস্ব পরিবহনে দিয়ে থাকেন? জি জি জি। প্রিয় দর্শক, ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম উনি যে ওনার নিজস্ব পরিবহনে মালগুলো ডেলিভারি দেন কীভাবে। যে যদি পাবনা থেকে কোনো ব্যক্তি 200 বাচ্চার অর্ডার দিয়ে দেয়, সেক্ষেত্রে 200 বাচ্চা উনি পাঠাবে না। কারণ কেন পাঠাবে না? কারণ 200 বাচ্চা পাঠালে তার কিন্তু একটা হিউজ পরিমাণ খরচ আছে, কারণ সেই খরচটা পোষাতে গেলে তার কিন্তু ব্যবসায় লস হবে। তাই এই পাবনাতে যখন একাধিক বাচ্চার অর্ডার হয়, যেমন ধরেন 10 জন যদি 2000 বাচ্চা বা 3000 বাচ্চা অর্ডার নিয়ে থাকে, সেক্ষেত্রে তিনি তার নিজস্ব পরিবহনে মালগুলো পৌঁছে দিয়ে থাকেন। প্রিয় দর্শক, আমি এখন গুরুত্বপূর্ণ কথা শুনবো সেই বাচ্চা বোর্ডিং এর পদ্ধতি সম্পর্কে। ভাই, আপনি এখানে কয়দিনকার বাচ্চা আছে? এর সাথে ভাই বর্তমানে যে এই বাচ্চাটার বয়স হবে আজকে মোটামুটি 5 দিন। জি। এখানে এই 5 দিনের বাচ্চা, এই বাচ্চাগুলো যখন আপনি হ্যাচারি থেকে আনছেন, আনার পরে এইখানে দিচ্ছেন, এইখানে যে বোর্ডিং করতে কি কি পদ্ধতি ব্যবহার করতে? আমি বলি আপনার কি কি সামগ্রী ব্যবহার? মানে দেশ এবং দেশের বাইরে যারা আজকে আমার এই আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা আপনার চ্যানেল কৃষি কথার মাধ্যমে যারা শুনতেছে আমার কথা থেকে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে খামারি হওয়াটা সবচেয়ে বড় কথা নয়, খামারি থেকে টিকে রাখাটা সবচেয়ে বড় কথা। এই জন্য গুরুত্বপূর্ণ হলো যে বাচ্চাগুলো কোন মানে আগে দেখতে হবে। জি,
আপনাকে দেখতে হবে যে বাচ্চাগুলোর গুণগত মান আছে কিনা, এবং হ্যাঁসারি থেকে যে বাচ্চাটা আপনি নেবেন আসলে ওই হ্যাঁসারি আছে কিনা এটা এই জিনিসগুলো আপনাকে আগে সন্ধান করতে হবে এবং জানতে হবে যে আসলে কতটুকু ঠিক। এটা ঠিক করার পরে যখন আপনি বাচ্চাগুলো নেবেন হ্যাঁসারি থেকে বাচ্চাগুলো আনার পর প্রথম স্টেপে যেটা আপনার হচ্ছে আমাদের খামারিদের যেটা হলো যে মানে নৈতিক দায়িত্ব এবং তাদের যে জানার দরকার সেটা হলো যে ব্রুডিং স্পেসটা। একটা বাচ্চা যেটা ফার্মিং বিষয়ে আমি আলোচনা করতেছি, ফার্মিংটা হলো একটা প্যারেন্ট স্টক, এটা বিডার মুরগি। বিডার বলতে এটা থেকে ডিম আসবে, ডিমের জন্য এটা অরিজিনালি মিশরি একটা বীজ, যা মিশর থেকে বাংলাদেশে আমাদের এখন উৎপাদিত হচ্ছে বা বাংলাদেশে লালন পালন হচ্ছে। কেন? বাংলাদেশের আবহাওয়ার সাথে মানানসই, যদিও জাতটি হারে যাওয়ার মতো হয়ে গেছে, অনেকে লালন পালন করে না। এই মুরগিটা মনে করেন যে যখন ব্রুডিং আপনি করবেন, ব্রুডিং স্পেসে শুরুতেই নট ফর অনলি ফার্মিং, যে কোনো মুরগি আপনার ব্রুডিং এর জায়গাটাকে জীবাণুমুক্ত করতে হবে, একদম সুন্দর করে জীবাণুমুক্ত করবেন। এবং আপনারা দেখতেছেন যে একটা বুড়ার আমার ঝুলানো আছে, এই বুড়াটা ওখানে ঝুলানো থাকবে। প্রথমে ইলেকট্রিক লাইন দিয়ে এরকম একটা বুড়া দিতে হবে এবং চারটে এখানে ইয়ে আছে আপনার বাল্ব দিতে হবে 99 ফারেনহাইট ডিগ্রি। এটা প্রথম এক সপ্তাহ থাকবে। এবং নিচের স্পেসটা দেখেন আমার, যদিও বাচ্চার বয়স হয়ে গেছে আমাদের, প্রথমেই জীবাণুমুক্ত করার পরে এখানে টুলস দিতে হবে। আমরা জীবাণুমুক্ত আমরা জীবাণুমুক্ত দিকে ভাইরাসিস একটা আছে, সেটা মেডিসিন। কোথা থেকে সংগ্রহ করবো? এগুলা আমাদের মানে আমাদের নিজস্ব ভেটারিনারি দোকান আছে। মানে এটা হলো যে আমাদের একই কোম্পানি একটা আছে, ইওন কোম্পানি, যেটা 3 সেকেন্ড, যেটা 20 সেকেন্ডের মধ্যে জীবাণুটাকে ধ্বংস করে ফেলে। জি, এটা মাছতে ইউজ করা যায়, ডুয়েল প্রসেসিং। আরেকবার বলুন। একটা হলো যে আপনার ভাইরাসিস, আর একটা হলো যে আপনার টিমসেন। এটা কোন কোম্পানি? এটা হলো ইওন কোম্পানি আছে, একই কোম্পানি আছে, এসিআই কোম্পানি আছে। তার মানে বাচ্চাগুলো আনার পূর্বে আপনাকে এটা করতে হবে। আমি আবার বলতেছি, বাচ্চাগুলো আনার পূর্বেই এই যে এখানে আমরা ব্রুডিং দিচ্ছি, এই ঘরটা পুরোটাকে আমরা জীবাণুমুক্ত আগে করি। কিভাবে জীবাণুমুক্ত করি? টিমসেন 1 গ্রাম 5 লিটার পানিতে আমরা দিয়ে পুরো ঘরটাকে স্প্রে করি। তারপরে আমরা আবার চুন পানি দিই। চুন পানি দেওয়ার কারণ হলো যে যে জীবাণুগুলো ঘরের কোনায় থাকে, ঠিক আছে, চুনটা যখন আমরা আজকে দিলাম কালকে ওটা পরিষ্কার করে দেবো, ওই জীবাণুগুলো মারা যায়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ দেই, যখন এই শেডটা উঠে যায় যাওয়ার পরে আমরা আবার করি কি, যে কিছু মানে খড় আছে না, খড় দিয়ে আগুন ধরে দিই। আগুন ধরে দিয়ে যে জীবাণুগুলো আছে ওটাও মরে যায়। যে পর্যায়ক্রমে আমরা 7 দিন এটাকে এইভাবে সুন্দরভাবে পরিচর্যা করার পর একদম ধুয়ে একদম ক্লিয়ার করে ফেলি। ক্লিয়ার করার পর বাচ্চা উঠার 3 দিন থেকেই আমরা টিমসেনটা ইউজ করি। টিমসেনটা ইউজ করার পরে জীবাণুটা আর থাকে না। তারপরে এই ব্রুডিং এর স্পেস যেটা আছে, এটা গোল রাউন্ডিং করবো, নিচে আমরা তুষ দিব 3 ইঞ্চি পরিমাণ। জি, তার উপরে আমরা কি দিব? চটের থালা দিব অথবা পেপার দিব। দুইটার মধ্যে পার্থক্য আপনার জানতে হবে খামারিদের উদ্দেশ্যে বলি। পাটের থালা দিলে কি হবে? বাচ্চাটা স্লিপ করবে না, হ্যাঁ, তাহলে কি হবে না? প্যারালাইসিস হবে না। আর যদি পেপার দেয়, পেপারটাতে কি করে? বাচ্চা স্লিপ করে একটু প্যারালাইসিস হয়। যদি পাটের থালা তারা না দিতে পারে, পেপার দিয়ে করতে হবে। মনে রাখতে হবে প্রতিদিন সকালবেলা করে পেপারটা চেঞ্জ করতে। ওভারঅল 5 দিন বা 3 দিন পেপারটা আপনার যখন হয়ে গেল তখন পেপারটা সরে দিয়ে এই যে ক্লিয়ার দেখতেছে এরকম হবে। এখানে একটা মজার বিষয় হলো, যখন দেখবেন যে আপনার 99 ফারেনহাইট ডিগ্রি ঠিক আছে, তখন বাচ্চাগুলো চতুর্থ সাইডে কি হবে? ঘুরে বেড়াবে। আপনার মিটারের দরকার নেই, মানে যখন না জড়ো হবে না, জড়ো হবে না এখানে, হ্যাঁ, চতুর্দিকে ঘুরে বেড়াবে। আমি শুরুতে আরেকটা কথা বলি, খামারের বাচ্চা আপনি হ্যাচারি থেকে আনার পরে যেটা করতে হবে আপনাকে, আপনি তুষ বিছানোর পরে সব আপনার ক্লিয়ার হয়ে গেছে, আপনি যেহেতু মানে মানে ভাইরাসের যেটা ক্লিন করার দরকার করলেন, তারপরে এখন আপনাকে তুষ দিতে হবে, তুষের পেপার অথবা চটের থালাটা দেওয়ার পরে বাচ্চাটাকে আপনি ছাড়ে দিলেন। এখানে 10 থেকে 15 মিনিট পরে আপনাকে দিতে হবে লাইসোভিট নামে একটা ইমিউনিটির জন্য মেডিসিন। এটা আপনার আছে রেনাটা কোম্পানি। ভালো, জি, অনেক ভালো। অন্য কোম্পানি আমরা অন্য কোম্পানি ইউজ করি না, রেনাটা আমরা ইউজ করি। এটাতে ভালো, ভালো একটা রেজাল্ট পাই। অনেকে ইউজ করে কি লেবুর পানি এবং চিনি, এটাও বেটার। লেবুর পানি আসলে রেনাটা কোম্পানির যে আপনার যে ব্যবহার করছেন, এটার কাজ কি? এটার কাজ হলো কি ভাই, যখন মনে করেন যে আমাদের হ্যাচারি থেকে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হ্যাচারি থেকে তারা যখন বাচ্চাটা নিয়ে আসলো, এই যে কারো 10 ঘন্টা বা 8 ঘন্টা জার্নি করার পরে 3 ঘন্টা পরে বাচ্চাটা ক্লান্তি আসে, জি, যখন বাচ্চাটা হ্যাচারিতে নিয়ে যায়, বাচ্চারা অনেকেই করে কি সঙ্গে সঙ্গে বাচ্চা পানি দেয়, দেওয়া যাবে না, এটা করা যাবে না, ভুলে কখনোই করা যাবে না। বাচ্চাটা দিলেন, তারপরে 10-15 মিনিট পরে এই পানিতে যখন দিবেন তখন এটা শরীরের ভিতরে চলে যায়, তারপরে শরীরের ভিতরে একটা স্বস্তি বোধ আসে, মুরগি বাচ্চাগুলো একটা ফিলিংস ফিল করে যে তাদের যে একটা এনার্জি ফিরে আসে, ইমিউনিটিটা ফিরে আসে। যার কারণে এই লাইসোভিটটা আমরা 12 ঘন্টা চলে। জি জি, 12 ঘন্টায় থাকে। তারপরে 12 ঘন্টা চলার পর থেকে
আমরা করি কি, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা বাচ্চাকে ছাড়ে দিলাম তারপরে আপনি দেওয়ার পর দেখতে হবে যে এই বাচ্চাগুলো যখন আমি পানি দিচ্ছি ঘুরাঘুরি করে পানি পড়ে যাচ্ছে, তখন আমাদের মনে রাখতে হবে মার্বেল পাওয়া যায় এক ধরনের। আপনি এখানে কোনো মার্বেল আছে না? এখানে বর্তমানে নাই, কারণ আমাদের বয়স বেশি হয়ে গেছে, উঠে দিচ্ছে এটা। জি, এই যে পানি পাত্রটা আপনি দেখতেছেন, এখানে যদি মার্বেল দেওয়া হয় বাচ্চাগুলো পড়ে গেলে মারা যাবে না। মানে ছোট ছোট দিলে বাচ্চাগুলো মার্বেল না, ছোট ছোট পাথরে পাওয়া যায়, পাথরটা দিলে তা গুড, কোনো সমস্যা না। ভালো একটা ফর্মুলা। জি জি, এটা বাচ্চা, কারণ আমার খামারি বা আপনার খামারে, আমরা খামারি তরুণ উদ্যোক্তা যারা আছে, যদি আপনি 200 বাচ্চা নিয়ে 50টা বাচ্চা মারা গেল, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হলেন। বোর্ডিংটাই হলো আসল জিনিস। আপনি যখন এটা চলে গেল 12-15 আধা ঘন্টা পর আপনি খাবারটা দিবেন। কিভাবে খাবারটা দিবেন? এবং মনে রাখতে হবে 100 বাচ্চার জন্য 4টা পানি পট দিতে হবে, 3টা খাবারের পট দিতে হবে, তাহলে কি 7টা। তাহলে কি হবে, যখন পানিতে ওরা 25টা করে বাচ্চা একসাথে পানি খেতে পারবে, তখন ঘুরাঘুরি করবে না, বাচ্চার মৃত্যু আর হবে না। খামারিরা বেশিরভাগ এই জিনিসটা বোঝে না, এবং বিশেষ করে এরা বুটারটা ইউজ করে না, এবং এই চিকটা ইউজ করে না, কোনার মধ্যে দিয়ে বলে যে ভাই আমার বাচ্চা মরে গেছে। আমি খামারিদের উদ্দেশ্যে বলি, ভাই আপনাদের অনেক কষ্টের টাকা, আপনার যারা বাচ্চা যার কাছে নিবেন, যেই হ্যাচারি থেকে নিবেন, ওই হ্যাচারি থেকে সবসময় যোগাযোগ রাখবেন। মনে করবেন যে যেই হ্যাচারি থেকে বাচ্চা নিচ্ছেন, সে আপনার আপলাইন পাক দিয়ে আপনার উঠতে হবে, তার হাতটা আপনার শক্ত করে ধরতে হবে যে ভাই আপনি আমাকে একটা শীট দেন, এই শীট দেখে যেন আমি অন্তত 1 সপ্তাহ বা 2 মাস বাচ্চাগুলো বোরিং করতে পারি। যখন আপনার এটা চলে গেল, তারপরে খাবারটা দিয়ে দিলেন সিটে, ওর খাবার শেষ হয়ে গেল, খাইতেছে, পরের দিন থেকে আপনি একটা পাত্রের মধ্যে খাবার দিলেন, লম্বা শীত পাওয়া যায়, আর পানির পাত্র দিলেন। এবং মনে রাখতে হবে দিনে 3 বার কিন্তু পানিগুলো চেঞ্জ করতে হবে, সকাল, সন্ধ্যা, রাত্রিতে। এবং বোরিংটা ঠিক মতো আছে কি নাই, তাপমাত্রা ঠিক মতো হচ্ছে কি নাই, এটা মনে রাখতে হবে। এই বোরিংটা যদি 7 দিন এইভাবে তারা সুন্দরভাবে করতে পারে, তাহলে বাচ্চা একটাও মারা যাবে না। এই পদ্ধতি যদি বোরিং করা হয় তাহলে বাচ্চা মারা যাবে না, অনেকে না, মানে সম্ভাবনা নাই। এবং অনেকেই করে কি, এখানে আসার পরে বলে ভাই রিফাত ভাই আমাকে ফোন দেয় যে আমি অন্য জায়গাতে বাচ্চা নিচ্ছি, ভাই আমার বাচ্চাগুলো জিম নাকি পোকড়া নাকি মারা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? এই ক্ষেত্রে পদ্ধতি হলো ভাই, আমার মূল উদ্দেশ্য হলো যে ওনার বোরিং এর জায়গাটা ঠিক নাই, ওনার বোরিং এর যদি জায়গা ঠিক নেই, টুসটা যদি উনি 1 মাস পরে ইউজ করে, 15 দিন পর চেষ্টা করেন, এমনই আসবে নাকের মধ্যে গ্যাসটা চলে যাওয়ার পরে সর্দি দেখা দিবে, তখন মুরগিটাকে মারা দেওয়া শুরু হবে, ইকোলাই সালমোনিলা হবে। তো এর গুরুত্বটা হলো প্রতিদিন পেপারটা চেঞ্জ করে দিতে হবে, 3 দিন পর পর আপনার যে টুসটা আছে টুসটা চেঞ্জ করে দিতে হবে। মানে বাচ্চাটা সর্বদিক থেকে আপনার ফিটনেসটাকে ঠিক রাখতে হবে। এখন যদি ওই কারণে কোনো সময় হয়ে থাকে, সেক্ষেত্রে খামারিদের করণীয় কি আছে? এখানে ইউজ করতে আমি বলি, এখানে যখন 12 ঘন্টার পর এটা হয়ে গেল, তারপরে ওনাকে দিতে হবে নাভি শুকানোর জন্য একটা অ্যান্টিবায়োটিক আছে, যেটা আমাদের বাচ্চাগুলো উৎপাদন হয়। যেমন আপনার আছে এনসিকুল আছে, ঠিক আছে কথাটা, যেটা ফার্স্ট অ্যাগ্রোভেটের, ঠিক আছে। তারপরে স্যাফালাইজিন গ্রুপের স্যাফালিন আছে, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে পপুলার কোম্পানির আছে স্যাফাওয়ান বেড আছে। এই ওষুধ দিলে মোটামুটি 1 গ্রাম 2 লিটার পানিতে, এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক। জি জি, এটা অ্যান্টিবায়োটিক সাধারণ, মানে নাভিটা শুকানোর জন্য। সঙ্গে আপনার মিক্স করতে হবে পসুমিক্স প্লাস, হ্যাঁ 1 গ্রাম 1.5 লিটার পানিতে। এই দুইটা আপনার মোটামুটি 3 দিন চলবে কন্টিনিউ। 3 দিন চলার পরে দেখবেন যে বাচ্চারা মোটামুটি আপনার ঝরঝরা হয়ে গেল। এই জায়গাটাতেই আমি বলবো যে এই জায়গাটাতেই খামারিরা ভুল করে। কেন ভুল করে জানেন? তারা যখন বাচ্চাটা হ্যাচারি থেকে নিয়ে আসে, ওই হ্যাচারি মালিক বা ওই খামারি সঠিকভাবে ওই যোগাযোগ করতে পারে না। একটা খামারি যখন 1000 বাচ্চা আনে, মানে সবকিছু নষ্ট হয়ে যাবে, আমি কি করবো? এই জন্য আমার মনে দরকার, আমার বলার দরকার খামারের উদ্দেশ্যে, যে যেখান থেকে আপনারা বাচ্চা করবেন, সংগ্রহ করবেন, একটা ক্যাটালগ নিয়ে নেবেন। যাদের কাছে এরকম ক্যাটালগ নাই, লিস্ট নেবেন। যাদের কাছে এরকম ক্যাটালগ নাই বা কোনো হ্যাচারি দেয় না, তাদের কাছে আমি বলবো যে টাকা নষ্ট করার দরকার। আমার জ্ঞানে আমি যে কথাটা খামারের উদ্দেশ্যে বলতে যাচ্ছি, যে যারা আসলে বাচ্চা বেচার উদ্দেশ্য শুধু, তাদের কাছ থেকে খামারিরা বাচ্চা নিলে আমার জ্ঞানে হয় মনে হয় যে সে ঠকবে। কেন ঠকবে? কারণ হচ্ছে তার থেকে তো কোনো সুযোগ সুবিধা পাবেই না, বাচ্চা নেওয়ার পর সেই লোকটা কোনো কিছু করে না। অবশ্যই তাহলে কিন্তু নতুন একটা খামার কিন্তু ও কিন্তু ধ্বংসের মতো পড়ে যায়। অবশ্যই ধ্বংসের। কারণ একটা খামারে যখন 500 বাচ্চা নেবে, সে যদি ওই হ্যাচারি মানুষটা যদি কন্ট্রিবিউট না করে, তার মানে সুযোগ সুবিধা না দেয় বা ট্রিটমেন্ট না দেয়, সেক্ষেত্রে খামারিরা মরে যাবে। আচ্ছা, আমি অবশ্যই আপনার কাছে এই আশাটাই করবো যে খামারিরা যেন অবশ্যই যেন তার সঠিক পরামর্শ বা সঠিক তথ্য আপনার কাছ থেকে পায়। আচ্ছা, এই বাচ্চাটা যখন 7 দিন বোর্ডিং করছেন, আনার পরে তো আপনি 12 ঘন্টা পানি খাওয়াইছেন, লাইসোবিট দিলেন বা লেবুর পানি সব করে বানাই দিচ্ছেন, স্যালাইনের মতো করে দিচ্ছেন, ঠিক আছে। 12 ঘন্টা পরে তার কি খাবার জানি বাচ্চাটাকে বললাম আমি আপনাকে 12 ঘন্টা পরে বলে খাবার বলতে আমরা তো যে স্টারাফিট যেটা আছে, জিনিস আছে যেটা কোন সোনালি, মানে আমরা দেখা যায় কি আসলে বিভিন্ন কোম্পানি আছে এখানে, যেমন কাজী আছে, আফতাব আছে, নারিজ আছে, পদ্মা আছে,
তো আমার মতে এখন যেটা আপনার 10 বছরের অভিজ্ঞতা। আমার 10 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলে দিই নারিশটা এবং আরআরপি এটা বেটার এবং কাজীটা বেটার, ঠিক আছে কথাটা। এই কোম্পানি যেগুলো তারা দেয় চিকন ফিটটা, বাচ্চাটা কি হবে সুন্দর থাকবে। এখানে তারা ডাইরেক্ট লেয়ার স্টার্টার ফিট না দিয়ে সোনালি স্টার্টার ফিটটাও দিতে পারে, কারণ এটা সোনালিটাও এটা যখন আপনার 1 মাস খাইলো, খাওয়ার পরে আবার 1 মাস গ্রোয়ারটা চালাইলো, স্টেপ বাই স্টেপ আপনার কাছে আমি আসতেছি। এখন যখন বাচ্চার বয়স হলো আপনার 5 দিন, তখন বাচ্চাকে কি করতে হবে, রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হবে। জি, কেমন করে দিবে সেটা মনে করেন যে আপনার হচ্ছে বাজার থেকে ডিস্টিল ওয়াটার নিয়ে আসতে হবে। ওখানে 15 ml, 5 ml, 10 ml সব দেওয়া আছে। ওই পানির সঙ্গে মিক্স করার পরে আপনার 1 ফোঁটা করে চোখের মধ্যে দিতে হবে। এটা 5 দিনের রানীক্ষেত গেল। তারপর আপনার 7 থেকে 8 দিনে কিল এবং বার্ড ফ্লু দিতে হবে। জি, ওটা দিতে হবে। বার্ড ফ্লু তো নতুন আসছে, নতুন বলতে বিগত হয়তো 5-7 বছর পরে। জি জি, বার্ড ফ্লুটা, এই বার্ড ফ্লুটা আগেও একবার আসছিল, এবার এই আবার আসছে। এই বার্ড ফ্লুটা দিতে হবে, কিল দিতে হবে। 10 দিন বয়সে আপনাকে আবার গাম্বরো দিতে হবে। জি জি জি, 15 থেকে 16 দিন আবার গাম্বরো বুস্টারটা করতে হবে। জি, আবার আরেকটা কথা বলি, শুনতে ভুলে গেছি আমি, 1 দিন বয়সে কিন্তু 12 ঘন্টার ভিতরে একটা মারেক্স ভ্যাকসিন দিতে হবে ঘাড়ের ভিতরে। এবং এই ভ্যাকসিনগুলো আমরা দিয়েই বাচ্চা কোনো ওষুধে দিতে হয়। এটা ঘাড়ের ভিতরে একটা রোগ আছে, এটা মেশিনের মাধ্যমে দিতে হয়, সাধারণ খামারিরা দিতে পারে। আপনারা এটা কি করে দেন? হ্যাঁ, আমরা এটা করে দিই। যখন বাচ্চা আমরা করে দিই, কারণ কোনো খামারিরা 200, 150 বাচ্চা নেবে, আমি কি করবো, বিদেশ থেকে ফোন করে। আমার কোম্পানি যে এমডি সাহেব আছে শামীম সাহেব, আমি কোম্পানিতে অপারেশন ম্যানেজারের দায়িত্বে আছি, ঠিক আছে। আমরা চাচ্ছি যে আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত খামারিদের পাশে দাঁড়িয়ে হাতে হাত রেখে যেন একটা বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়তে পারি, এই আশায় আমরা কাজ করে যাচ্ছি। এই কারণে আমরা একদিনে বাচ্চাটাকে মারেক্সটা দিয়ে দিই এবং খামারিদের কোনো সমস্যা না হয়। মারেক্সটা দেওয়ার কারণে 80% রোগ প্রতিরোধ ক্ষমতা জি জি এটা বেড়ে যায়। এটা ভ্যাকসিন, এটা ভ্যাকসিন, জি এটা ভ্যাকসিনটা দিতেই হবে, না ডিমের মুরগি করতে পারবে না, ডিমের মুরগি করতে পারবে না। তারপরে আপনার 15 দিনে আপনি আবার দিলেন গাম্বরো, 18 দিনে মারেক্স বুস্টারটা করতে হবে। জি জি, আবার 22 দিনে আবার আছে আপনার রানীক্ষেত বুস্টারটা। জি, 28 দিনে আবার আপনাকে করতে হবে যে আপনার এই যে ফলপক্স দানার নিচে যেটা মানে ব্রহ্মকাঠি যেটা মুখের গোটা গোটা এটা দিলে ইনশাল্লাহ আর হবে না, ঠিক আছে। 35 দিনে আবার আরডিবিটা করতে হবে। জি জি, তারপরে আপনার গেল 42 দিনে আপনি কৃমির দোষটা করে দিবেন। 48 থেকে 45 দিনের ভিতরে লেসোটা একটা খাবার আছে, কি আপনার রানীক্ষেতের ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিন, ওটা খাওয়াবে। প্রতিটা ভ্যাকসিন আসলে কিছু কিছু ভ্যাকসিন আছে ইনজেকশনের মাধ্যমে, কিছু কিছু ভ্যাকসিন আছে পানির মধ্যে খাবার দিতে হয়। সমন্বয়ে একটা হাতে ডিমের উপযোগী একটা মুরগি, এই মুরগিটা ডিমের উপযুক্ত করতে কতটি ভ্যাকসিনের প্রয়োজন হয়? জি, আমি বলতেছি আপনাকে, মোটামুটি আপনি হিসাব করবেন যে প্রথম দিন আপনি মারেক্স দিলেন, তারপরে 5 দিন আপনি রানীক্ষেত দিলেন, 7 দিনে কিল এবং বার্ড ফ্লু দিলেন, আবার আপনার হচ্ছে 10 দিনে আপনি গাম্বরো দিলেন, 15 থেকে 16 দিনে আবার গাম্বরো, 18 দিনে আপনার মারেক্স, সব মিলে 12টা থেকে 14, আবার এবার 55 দিনে 65 দিনে আপনার কড়াইজা আছে, অবশ্যই কড়াইজা দিতে হবে, আবার 90 দিনে আবার কড়াইজা দিতে হবে। এটা কি বাধ্যতামূলক? হ্যাঁ, বাধ্যতামূলক দিতে হবে। এই রোগের এটা কি রোগ? এটা রোগ হলো যে হঠাৎ করে দেখবেন যে আপনার ঠান্ডা লাগে দেবে, মুখ চোখ খুলে যাবে, মুখ চোখ খুলে যাবে, তখন খামারিদের কি হবে, মনে করেন সমস্যা দেখা দেবে, মারা যাওয়ার সমাধান। এই জন্য আমি বলি বিভিন্ন রোগ হলে যে কোনো মুরগি বা অন্যান্য প্রাণী মারা যায়। না, আমি একটা কি জিনিস এসব আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই, খামারিদের যদি একটা বাচ্চা মারা যায় আমাদের অন্তরের মধ্যে আঘাত আছে অবশ্যই। কারণ এত কষ্ট করে খামারিরা মানে কষ্ট করার পর যখন 2 মাস বয়সে দেখা গেছে কড়াইজা হলো বা আপনার ব্রোমোকাইটিস হলো বা ফালপক্স হলো, তখন খামারিরা বিপদ মুখে পড়ে যায়, ফোন করে যে রিফাত ভাই কি করবো, আমার বাচ্চাকে কিভাবে বাঁচাবো। অনেক খামারিদেরকে আমি বলতে চাই যে অনেক খামারিরা আছে বাচ্চা নেওয়ার পরে হেলায়, ভ্যাকসিনের দাম বেশি না, হেলায় যেমন আপনার আছে ফালপক্সের ভ্যাকসিনটা করে না, আর বলে ভাই এখন ফালপক্স রয়েছে আমি কি করবো। আপনাদেরকে আমি আপনার মাধ্যমে বা আপনার এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সমস্ত খামারিদেরকে বলতে চাই যে অবশ্যই ভ্যাকসিন শিডিউলটা আপনি লালন পালন ক্ষেত্রে মানে চলবেন। বুঝতে পারছেন? এই 7 দিন যে ব্রিডিং করেন না, বাচ্চাগুলো যখন ব্রিডিং করেন এই পর্যন্ত আপনি এই বাচ্চা এই 7 দিনের মধ্যে কি রোগ হওয়ার সম্ভাবনা? আসলে 7 দিনের ভিতরে রোগ একটাই বেশি হয়, সেটা হলো অ্যামোনিয়া। মানে ঠান্ডা জাতীয় অ্যামোনিয়াটা হয় বলতে কি, ওই যখন ওদের থেকে গ্যাস হয় তখন নাকের মধ্যে নাকটা জাম করে ঠান্ডা হয়, বাচ্চা পোকড়া হয়, কোলে অ্যামোনিয়া মারা যায়। মানে এই অ্যামোনিয়া যখন হয় বা ঠান্ডা লাগে বা গ্যাস ভিতরে জমা হয় তখন আপনারা বোঝেন কিভাবে? এটা যখন বুঝি কিভাবে বাচ্চা দেখা যায় ভালো বাচ্চা আপনার ঘুরে বেড়াতে মরে যাচ্ছে,
জি জি, এই যে বোঝার উপায় আমার তখন যদি বুঝতে না এটা অ্যামোনিয়া, তখন আমরা করি যে অ্যামোক্সাসিলিন অথবা কোলেস্টিন যেটা আছে অথবা রেনাটা কোম্পানির রেনা উইন নামে একটা ওষুধ আছে 1 গ্রাম 2 লিটার পানিতে ইনশাআল্লাহ 3 দিন যদি করা যায় তাহলে বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই বুডিং অবস্থায় যদি বুডিংটা ভালো না হয় 21 থেকে 22 দিন আবার বাচ্চা মারা যাবে। নাভিটা কাঁচা থাকে, যে কাঁচা থাকবে ভালো বাচ্চা আপনার পড়ে পড়ে মারা যাবে। খামারিদের সমস্ত দিকগুলো এই দিকে খেয়াল রাখতে হবে। আর এর মূলেই হলো একটা চাপ। আপনার কাছ থেকে সুযোগ সুবিধা অবশ্যই আমি মনে করি না 100% আমি বলি যে তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাচ্চা নেব, আমাকে যদি ফোন দেয় বা অনেকে আমার খামারি বলে যদি পারবে মন্দির বাচ্চা নিচ্ছি আমি বুঝতেছি না কি করবো, সঙ্গে সঙ্গে চারটা দিয়ে দিই। এই চারটাই হলো তাদের ডকুমেন্টারি। এই ডকুমেন্টারিটা যদি তারা ফলো করে এবং তারা যাদের কাছ থেকে বাচ্চা নিবে এই তাদের সঙ্গে যোগাযোগ যদি রাখে, আমার মনে হয় কোনো খামারই লস হবে না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে তারা শক্তভাবে দাঁড়াইতে পারবে, সফল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমার এই হাজারি মালিক ওনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। কারণ হচ্ছে উনি যে বাচ্চা পালনের পদ্ধতিটা দেখালেন, আমি বিগত আমার চ্যানেলে বিভিন্ন খামারের ভিডিও দেখাচ্ছিলাম হাঁসের বা অন্যান্য প্রাণী। আজকে আমি আসছি একটা মুরগির খামারে, যিনি বাচ্চা উৎপাদন করেন এবং আমাকে দেখালেন তিনি কীভাবে বাচ্চা ব্রুডিং করতে হয় এবং এই বাচ্চার কী কী রোগ হয় এবং এই বাচ্চার এই রোগগুলো পরিশোধন করতে কী কী ওষুধ ব্যবহার করতে হয় এবং কীভাবে এটা সমাধান করেন, সেই কথাগুলো জানলাম এই হাজারি মালিকের কাছ থেকে। তো উনি আমাদের যেভাবে দেখালেন, আপনারা যদি ভালোভাবে ওনার কাছ থেকে জানতে চান ক্লিয়ারলি হবে, তাহলে ওনার সাথে অবশ্যই যোগাযোগ করেন। আর বাচ্চা উনি সেল করে থাকেন ওনার নিজস্ব উৎপাদিত হাজারি থেকে বিভিন্ন জেলায় যাতে বাচ্চা প্রয়োজন তারা তার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন। আমি মনে করি যে এই বাচ্চাগুলো ব্রিডিং করার ক্ষেত্রে যেসব সমস্যা হয় সে সমস্যাগুলো তার নিজের অন্তরস্থ থেকে আপনাদের সহযোগিতা করবে। তো প্রিয় দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে।